নমস্কার, ময়দান স্পোর্টসের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। সুপার কাপে কলকাতা তিন প্রধান মানে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এই সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। শুক্রবার মহারণ মুখোমুখি কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। আর সুপার কাপের এই ডার্বি ঘিরে উত্তেজনা তুঙ্গে। কি বলছেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, সুমিত মুখার্জি ও রঞ্জন ভট্টাচার্য? ডার্বি নিয়ে কি প্রেডিকশন করছেন তারা? চলুন শুনে নিই তারা কি বলছেন। কখনোই আগে থেকে কিছু বলা যায় না, যাই এখন ইস্টবেঙ্গল টিমটাও ভালো খেলেছে, আর মোহনবাগান তো বরাবর ভালো খেলে আসছে গত 3-4 বছর। সেখানে ডার্বি নিয়ে আগে থেকে যারা মানে প্রেডিকশন করবে সেটা মূর্খামি হবে। ডার্বি সবসময় ম্যাচের দিন বোঝা যাবে কে জিতবে কে হারবে। সেখানে আমার মনে হয় এই ডার্বিটা ইম্পর্টেন্ট, কেন যে জিতবে সে কোয়ালিফাই করবে। সেই জায়গায় ডার্বির একটা অন্যরকম মাহাত্ম্য থাকবে। তবে ডার্বি সবসময় ডার্বি হবে এবং একটা ভালো ম্যাচ আশা করছি। এগিয়ে থাকার কোনো প্রশ্ন নেই, আমার মনে হয় এই ডার্বিটা সমান সমান টেস্ট। শিল্ড ফাইনালে এই ইস্ট বেঙ্গলকে হারিয়ে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে, তাই কি ইস্ট বেঙ্গলের কাছে এটা বদলা নেওয়ার একটা বিরাট সুযোগ? অবভিয়াসলি আমি তোমাকে বলতে পারি, আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, পরপর দুটো ম্যাচ আমরা মোহনবাগানের কাছে হেরেছিলাম 91 না 92-তে। সেকেন্ড থার্ড ম্যাচ আমরা কলিঙ্গ কাপ খেলতে গেছিলাম, মোহামেডান, ইস্টবেঙ্গল, মোহনবাগান ছিল, আর এরকম ধরনের 2-3টে টিম ছিল যেটা থেকে কোয়ালিফাই করে আমরা তোমার সেমিফাইনালে মোহামেডানকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছিলাম। ফাইনালে ইস্টবেঙ্গলে মোহনবাগানের কাছে পড়েছিলাম এবং মোহনবাগান তখন চিমা থেকে আরম্ভ করে কি নেই টিমটা। তার আগে দুটো ম্যাচই হেরেছিলাম। সেদিন আমরা সংবদ্ধ হয়েছিলাম যে আমাদের ইস্টবেঙ্গল একটা ম্যাচ হারতে পারে, দুটো ম্যাচ হারতে পারে, থার্ড ম্যাচ আমরা হারবো না। আমরা প্রতিজন নিজে প্রতিজ্ঞা করেছিলাম নিজেদের পারফরমেন্স যা হওয়া উচিত তার চেয়ে ঊর্ধ্বে উঠে না গেলে মোহনবাগানকে হারাতে পারবো না। এবং সেই কলিঙ্গ কাপে আমরা 2-0 গোলে মোহনবাগানকে হারিয়েছিলাম। দুটো গোলই শিশির করেছিল এবং আমরা সবাই ভালো ম্যাচ খেলেছিলাম। তাই এরকম ধরনের একটা ম্যাচ, যেটা ক্রুশিয়াল ম্যাচ, এই ম্যাচটাকে যতই প্রফেশনাল প্লেয়ার বলো, তাদেরও নিজেদের অস্তিত্বের জন্য নিজেদের পারফরমেন্সটাকে উদ্বুদ্ধ করতে হবে এবং পারফরমেন্সটাকে আউটস্ট্যান্ডিং পর্যায়ে নিয়ে যেতে হবে এবং মোহনবাগানকে হারিয়ে প্রমাণ করতে হবে কোচ থেকে আরম্ভ করে প্লেয়ারদের যে আমাদের এবছর ইস্ট বেঙ্গল যেভাবে টিম করেছে, যেভাবে নিয়ে এসছে, তার সৎ বিচার করতে হবে, সৎ নিজের পারফরমেন্সটা ঠিকঠাক করে নিজের প্রতি দর্শককে কনফিডেন্স দিতে হবে যে আমাদের ঠিকঠাক রিক্রুট হয়েছে। এইটার জন্যই আজ আমার মনে হয় সব প্লেয়াররা উদ্বুদ্ধ হয়ে এই ম্যাচটাকে। বড় ম্যাচ, বহু 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 বড় ম্যাচ খেলেছো তুমি, বহু বড় ম্যাচ জিতিয়েছো। বড় ম্যাচে সাফল্যের চাবিকাঠি কি হতে পারে? অলওয়েজ হচ্ছে তোমাকে লাস্ট মিনিট পর্যন্ত ডিফেন্স কম্প্যাক্ট খেলতে হবে। আমি তোমায় বলে দিচ্ছি, যে কোনো সময় লাস্ট 5-10 মিনিটেও গোল হয়ে যেতে পারে। আর মোহনবাগানের মতো অ্যাটাকিং জোন যেখানে আছে, তাই ডিফেন্সটাকে কম্প্যাক্ট করে রাখলে যে কোনো সময় এক গোল করা যাবে। কিন্তু এক গোল যদি লাস্টে যদি ড্র চলে, যে কোনো সময় আমার মনে হয় এটা ডিফেন্সটাকে যদি কম্প্যাক্ট করতে হয়, তোমার হাফ লাইনটাকে খুব কম্প্যাক্ট রাখতে হবে যাতে ডিফেন্সে বল না আসে। এবং একটা 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 কথা তোমায় বলি, বল যদি তুমি স্ট্রাইকিং জোনে রাখতে পারো তাহলে ডিফেন্স রিলিফ পায়, মিডফিল্ডার রিলিফ পায়। তাই যতখানি পারো বলটাকে উপরের দিকে রাখলে ডিফেন্স রিলিফ হবে এবং মিডফিল্ড রিলিফ হবে। তাই যতক্ষণ পারো বলটাকে উপরে রাখার চেষ্টা করো। যে পজিশন ফুটবল খেলো, স্টেট পাস খেলো, যাই খেলো, চেষ্টা করতে হবে বলটাকে উপরে রাখা, তাহলেই রিলিফ পাবে। আর রিলিফ পেলেই সে আবার নিজের রিকভারি করে নেবে এবং আরো ঝাঁপিয়ে ফুটবল খেলতে হবে। সে দুপক্ষই এটা করে। তাই জন্য দেখবে স্ট্রাইকিং জোনে অনেক সময় বলটাকে এই ধার থেকে রাইট থেকে লেফট থেকে রাইট নিয়ে যায়, বিকজ বলটাকে উপরে রাখা হয় যাতে ডিফেন্স, মিডফিল্ড এবং গোলকিপার আর কিছু না হলেও বলটা একটু রেস্ট পায়। এভাবেই ফুটবলটা এগোয়। তবে আমি তোমায় বলতে পারি, এখনকার দিনে 90 মিনিট সারা পৃথিবীতে 11.5 কিলোমিটার দৌড়ায়, আমরা দৌড়াই 10 কিলোমিটার। তাই 10 কিলোমিটার অ্যাভারেজ দৌড়ে ফুটবলে তুমি যদি বেশি বল নিয়ে দৌড়াতে হবে না, পাস করে তোমাকে রান করতে হবে। যে বল রিলিজ বেশি করবে এবং পাস করতে পারবে এবং রান করতে পারবে, সেই আলটিমেটলি উইন হবে। মনে হয় কি ইস্ট বেঙ্গল এই ম্যাচটা তাহলে? আমি কিচ্ছু বলতে পারবো না, এই ম্যাচটার কোনো প্রেডিকশন নেই। পারফরমেন্স ডিপেন্ডস অন রেজাল্ট।
রেজাল্ট পারফরমেন্সই রেজাল্টটাকে তৈরি করে। মনে হয় না কি যে ডার্বিতেও এই গিলি খেলবে হয়তো? আশ্চর্য, অবাক হয়ে যায় যে অস্কার পেনাল্টিতে নামানোতে এত কথা, এত আলোচনা, সন্দীপকে এত তিরস্কার, সন্দীপকে এত কথা বললো, সেই লোকটা যে ট্রাইবেকার হেরে এই পেশার ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের পেশার তাকে মানে রীতিমতো ডিস্টার্ব করেছিল, সে ডেম্পোর সাথে নামানোর কি যুক্তি আমি মানাই না, ওকে নামাতে হবে। কিন্তু এই দুটো তিনটে ম্যাচটাকে ওকে একটু এই বিতর্কের মধ্যে দিয়ে, তার এফেক্ট তো ওর মধ্যেও ছিল, তাই আমার মনে হয় টেম্পোর ম্যাচটায় গিলকেই নামানো উচিত ছিল। আজকেও গিল খেলেছে এবং ভবিষ্যতেও আমি বলবো ইস্টবেঙ্গল ম্যাচে কোনো উইদাউট হেজিটেশন অ্যাজ এ গোলকিপার গিলকেই আমি দেখতে চাই ইস্টবেঙ্গলের পারে। এবং গিল একটা ভালো গোলকিপার, শুধু ওর সাউন্ড যেটা হয়, যেটা গাইড করে, কেননা গোলকিপারের একটা সুযোগ আছে, যদি তুমি চিৎকার করে কথা বলো ফাউল হবে না, তাই এই অপরচুনিটি গোলকিপারকে দেওয়া হয়েছে। বিকজ গোলকিপারই সারা ম্যাচটাকে উদ্বুদ্ধ করে, সারা প্লেয়ারকে বলতে হয় তুই আপ ডাউন ডিফেন্স কম্প্যাক্ট, এটা বলা লিডিং পাওয়ার গোলকিপারেরই থাকে। আমার মনে হয় গিলকে আমি যদি গোলকিপার পোস্ট থাকতাম এই সাবজেক্টটাকে ইমপ্রুভ করতাম। আউটিং ভালো, কিন্তু 1:1 বা ক্লোজ সেভেন কভারিং একটু উইক আছে, এটাকে নিয়ে ওর সঙ্গে যদি একটু কাজ আমি করতে পারতাম তাহলে একটা পরিপূর্ণ ভালো গোলকিপার গিলের কাছে আমি পাবো। দেবজিতের কি ভবিষ্যৎ কি অন্ধকারে চলে গেল? না না, একদমই তাই বলতে চাইছি না। দেবজিৎ অনেক ভালো পারফরমেন্স করেছে, আইএসএল এর বেস্ট গোলকিপার হয়েছিল, গোল্ডেন গ্লাভস পেয়েছিল, ইস্ট বেঙ্গলের হয়ে অনেক ভালো ম্যাচ আছে, কলকাতা লিগের 2-3টে ম্যাচে ও যখনই পেয়েছে প্রমাণ করেছে। গোলকিপারের এই নিয়ম, সারাক্ষণ তুমি যদি ভালো খেলে ফেলো, তুমি যদি একটা গোল খেয়ে যাও, টাইব্রেকারে তুমি যদি জিতাতে না পারো বা টাইব্রেকারে একটা জিতিয়ে রাজা হওয়ার সুযোগ আছে। গোলকিপার হচ্ছে এমন একটা পজিশন, যে পজিশনে তুমি সারাক্ষণ ভালো খেলে গেলেও একটা গোল খেলে বদনাম খাবে, আর সারাক্ষণ বল না ধরে একটা ভালো সেভ করেও তুমি ম্যান অফ দ্য ম্যাচ হতে পারো। আমাদের এই গোলকিপিং এর গোলকিপারদের এই সাবজেক্টটা নিয়েই গোলকিপিং চলতে হবে, ওকে আরো হার্ড প্র্যাকটিস করতে হবে এবং ওয়েট করতে হবে, আবার যেদিন সুযোগ পাবে সেদিন ও যেন বেস্ট ফুটবল খেলতে পারে এবং বাঙালি গোলকিপার হিসেবে মাথা তুলে ও যেন ফুটবলটাকে নিয়ে যেতে পারে। বিগুয়েল ফিরে আসছে ইস্টবেঙ্গল আবার ছন্দে, কিভাবে এটাকে দেখছো? হ্যাঁ, আগের ম্যাচে কেন নামাবে না? আশ্চর্য তো, ইস্টবেঙ্গল ম্যাচে জুয়েল তো একটা মেন প্লেয়ার, ডিফেন্স থেকে ওকে নিয়েই খেলতে হবে। এবং সুপার কাপে একটা সব থেকে সুবিধা হচ্ছে অনেকগুলো ফরেনার তুমি ইউটিলাইজ করতে পারবে, সেই জন্য আমার মনে হয় ফুল ফরেনারদের কম্বিনেশন ঠিক রেখে ভালো করে চিন্তা ভাবনা করে বিপুলকে নিয়ে লেফট ব্যাক পজিশনটাকে একটু কভারিং করে সুন্দরভাবে যদি ফুটবল খেলে, এবং আমি বলবো গিলকে যে ও যেন সাউট করে খেলে, যেখানে যেখানে গ্যাপ হচ্ছে সেগুলোকে যেন কল করে সেগুলো গ্যাপগুলো পূর্ণ করে। আমার মনে হয় গোলকিপারকে একটা ভালো প্লে করতে হবে, গিলকে ভালো প্লে করতে হবে, শুধু ভালো হাতে খেললে হবে না, মুখেও পুরো টিমটাকে গাইড করতে হবে। মোহনবাগানের কোন জায়গাটা স্ট্রং মনে হচ্ছে এবং কোন জায়গাটা উইক মনে হচ্ছে? স্ট্রাইকিং জোন মোহনবাগান 90 মিনিটস যদি ড্র থাকে তাহলেও আমি বলবো মোহনবাগান একটু ফেভারে থাকবে, কেননা ওর স্ট্রাইকিং জোন দেখো আউটস্ট্যান্ডিং, ওয়ার্ল্ডের বেস্ট ওয়ার্ল্ড কাপাররা সব আছে, এক দুজন বাইরে বসে থাকবে। গোলকিপিং পজিশন খুব বিশাল, খুবই বড় গোলকিপার, খুবই ভালো গোলকিপার, তাই ডিফেন্স গোলকিপিং ইজ দ্য মেন ফর অ্যাটাকিং। আর স্ট্রাইকিং জোনে অত ভালো স্ট্রং টিম, তাই মোহনবাগান তো ভালো টিম, স্ট্রং টিম, যে যে টিমটার সেকেন্ড হাফ মানে যারা বসে আছে তারাও আইএসএল এর অন্য টিমের চেয়ে বেটার খেলবে। তাই এই টিমকে হারাতে হলে মোহনবাগানকে নিজের পারফরমেন্সের উপরে উঠতে গিয়ে তারপরে খেলতে হবে, এবং হারিয়েছে ইস্টবেঙ্গল, তাই আবার ইস্টবেঙ্গল হারিয়ে নিজেকে প্রমাণ করতে হবে যে আমরা ঠিক ট্র্যাকে আসতে হবে। ঠিক ট্র্যাক মানে ঠিক ট্র্যাক, এই ম্যাচটাই হচ্ছে ইস্টবেঙ্গলকে আবার নিজের ট্র্যাকে আনার একটা জায়গা, যেখানে এরপর থেকে আইএসএল এ সব দর্শকরা ভাবতে পারবে যে আমরা আইএসএল চ্যাম্পিয়ন হতে পারি, বিকজ আমরা মোহনবাগানকে হারিয়ে আমরা আবার আইএসএল এর ট্র্যাকে এসে গেলাম। পরের ম্যাচ ডার্বি। আমি আবারও বলছি পরের ম্যাচ ডার্বি ম্যাচ সম্পূর্ণ ডিফারেন্ট। তবে আজকে যে টিমটা খেলিয়েছে এই টিমটাকে যদি খেলায়, এবং কি বলে আমি আবারও বলছি যে মিডফিল্ড অর্গানাইজেশন আর মোহনবাগানের দুটো উইং চ্যানেল স্টপ করতে হবে। এটা অস্কার বুঝা যদি দুটো মোহনবাগানের উইং চ্যানেলকে স্টপ করে দিতে পারে তাহলে ইস্টবেঙ্গল সুপার কাপে কোয়ালিফাই না করার কোনো কারণ নেই। মোহনবাগানের উইং চ্যানেলকে স্তব্ধ করে দিতে হবে। লিস্টান কোলাসো এবং কি বলে ডান দিকে সাহাল খেলুক বা মানবীর খেলুক, যেই খেলুক,
এই দুটো উইং চ্যানেলকে কিন্তু স্টপ করতে হবে। আর পাশাপাশি পাশাপাশি মিডফিল্ডে নেতৃত্ব দিতে হবে, কর্তৃত্ব করতে হবে, তাহলেই কিন্তু এই মোহনবাগান হারানো সম্ভব। ডার্বিতে কি এগিয়ে আছে এখনো পর্যন্ত মোহনবাগান? ওইভাবে এগিয়ে না, মানসিক ভাবে কি বলে মোহনবাগান একটু এগিয়ে থাকবে, একটা ট্রফি পেয়েছে ওরা একটুখানি হলো, আর ওইটাকে এনগেজ করতে হবে। ওটাই যেমন মোহনবাগানের অ্যাডভান্টেজ, আবার ওটাই কিন্তু পক্ষান্তরে ডিসঅ্যাডভান্টেজ। ইস্টবেঙ্গল কিন্তু অনেক বেশি মরিয়া থাকবে ইস্টবেঙ্গলকে বা মোহনবাগানকে হারানোর জন্য, সেটাও কিন্তু মোহনবাগানকে চিন্তা করতে। মোহনবাগান যদি ভাবে যে আমরা বারবার দেখা হলে আমরা জিতছি, তাহলে কিন্তু সমস্যায় পড়বে, আবারও বলি। আর মোহনবাগানকেও জিততে হলে কিন্তু মিগুয়েলকে সামলাতে হবে, এটা মিগুয়েলকে মার্ক করতে হবে। আর মিগুয়েল মার্ক যদি খেলে, মিগুয়েলকে যদি পরের ম্যাচ খেলায়, তাহলে কিন্তু আপুইয়া এবং কি বলে থাপার জন্য, থাপার জন্য কিন্তু একটা পরীক্ষার মুখে তাদেরকে করতে হবে, এটুকু আমি বলতে পারি। বলে কি দেবজিৎকে রাখা উচিত না? কারণ অভিজ্ঞ গোলরক্ষক, এই অন্তত ডার্বিটাতে। এখন তো দেবজিৎ যে চাপে আছে, আমি অভিজ্ঞতা বা ইয়ে বলবো না, কিছু কিছু মেন্টাল কিছু ব্যাপার থাকে ফুটবলে, সেখানে আমি বলবো সেখানে কি বলে অবশ্যই কি বলে দেবজিৎকে আরো একটু দেখে একটা ম্যাচে নামাতে হবে, যেখানে দুগোলে লিগ বা খুব ইয়ে জায়গায় আছে, সেখানে দেবজিৎকে নিয়ে আমাকে বেরিয়ে আসতে হবে, দেবজিৎকে আবার ক্লিন সিটে আনতে হবে। তো সেখানে কি বলে আমার মনে হয় ডার্বিতে আবার ইয়ে মুখে না ফেলে দেওয়া ওকে। গিল যখন আজকে 4 গোলে জিতে মাঠ থেকে বেরিয়েছে, ওই খেলা উচিত। মোহনবাগানের প্লাস পয়েন্ট বা মাইনাস পয়েন্ট কোনটা? মোহনবাগানের সবসময় প্লাস পয়েন্ট হচ্ছে কি বলে ওদের উইং অনেক স্ট্রং, যেখানে ইস্টবেঙ্গলের লেফট ব্যাক পজিশনটা অতটা স্টেবল না। আর মিডফিল্ডে মিগুয়েল যদি খেলে, তাহলে মোহনবাগানের মাইনাস পয়েন্ট। আমি আবারও বলছি, মিগুয়েল আজকে যে এসএফে খেলেছে, কি বলে রশিদ, ক্রেসপো আর হচ্ছে মিগুয়েল, এই যদি মিডফিল্ড কম্বিনেশন হয়, তাহলে কিন্তু আপুইয়া এবং থাপার কাছে একটা বড় চ্যালেঞ্জ আগামী দিন আসছে, এটুকু আমি বলতে পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।